সস্তা জনপ্রিয়তা নয়, পদ্মা ব্যারাজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের অঙ্গীকার। গাজীপুরে প্রধানমন্ত্রী সীমিত সম্পদের সঠিক ব্যবহারে দেশকে উন্নত করার প্রত্যাশা। অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টায় কিছু দল, বলছে বিএনপি। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় দেশে বেড়েছে অপরাধ, অভিযোগ জামায়াতের। এক বছরে ধর্ষণ বেড়েছে 27%। পল্লবীতে শিশু হত্যায় অপরাধ স্বীকার করে মূল অভিযুক্ত রানার জবানবন্দি। বনশ্রীতে মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। মিরপুরের কালশিতে বস্তি উচ্ছেদে গিয়ে তোপের মুখে পুলিশ, বাহিনীর সদস্যদের স্থানীয়দের ধাওয়া। দুপুরের পর পূর্ণ শক্তি নিয়ে ফের অভিযানের প্রশাসন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। সস্তা জনপ্রিয়তার জন্য নয়, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে পদ্মা ব্যারাজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের অঙ্গীকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়। কৃষক ও কৃষি ফসল বাঁচাতে সরকার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে কথা বলেন সরকার প্রধান। সীমিত সম্পদের সঠিক ব্যবহারে দেশকে উন্নত করার আশা প্রকাশ করেন তারেক রহমান। আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা এবং সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার দেশে প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে বিশেষায়িত ইনস্টিটিউট। গাজীপুরের 27 এলাকায় তাই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে পাশেই গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। সেই পানিটিকে আমরা আরো যাবতীয় পরে সুধী সমাবেশে যোগ দেন তারেক রহমান। এ সময় প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সচেতনতার পাশাপাশি প্রকৃতিকে সমৃদ্ধশালী করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভূগর্ভস্থ পানির উপরে চাপ কমিয়ে নদী খালের উপর গুরুত্ব বাড়ানোর পরামর্শ দেন তিনি। গত 20 বছরে যে পরিমাণ পানি নিচে থেকে টেনে উপরে তুলেছে, আমাদের ব্যবহার করেছে, এই পরিমাণ পানি যদি আজকে থেকে খাল খননের মাধ্যমে সারা দেশেও যদি আমরা ছড়িয়ে দিই পানিগুলো, মিনিমাম 20 বছর আরো লাগবে সেই যে শূন্যস্থান পূরণ করতে। আমাদেরকে কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়। এই কর্মসূচি দুর্যোগ মোকাবেলা করে কৃষক ও কৃষিকে সমৃদ্ধ করার উদ্যোগ বলে জানান তারেক রহমান। এক জায়গায় বলছে বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম। এই বিষয়টি আসলে তা নয়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। বর্তমান সরকার সস্তা জনপ্রিয়তা চায় না, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে পদ্মা ব্যারাজের পাশাপাশি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাআল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারাজের কাজেও হাত দেবে, ইনশাআল্লাহ তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে। ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনা মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাআল্লাহ বিএনপি সেটা করবে। নিজেদের স্বল্প সম্পদকে সঠিক ব্যবহারের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আমরা থামাতে পারবো না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, গাজীপুর। জুলাই সনদ ও গণভোটকে কেন্দ্র করে কিছু ব্যক্তি, গোষ্ঠী ও দল অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে রাজধানীতে আলাদা কর্মসূচিতে সনদ বাস্তবায়নে আন্দোলনের ভয় দেখিয়ে রাজনীতির মাঠ ঘোলাটে করার চেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর অংশ হিসেবে বুধবার নিজ জেলায় পরিত্যক্ত এলাকা পরিদর্শন করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় এক মতবিনিময়ে আগামী 2 বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর কথা জানান তিনি। বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চায় না এমন মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। কিছু দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, মিথ্যা কথা বলে
অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না, অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি। সংস্কার আমাদের। এদিকে সকালে রাজধানীর নয়াপল্টনে জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোর পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জুলাই সনদ নিয়ে জাতিকে বিভ্রান্ত করার যে চেষ্টা চলছে, জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। আন্দোলনের ভয় দেখিয়ে জোর করে কোনো জুলাই সনদের মিথ্যা তথ্য দিয়ে ওই সনদ বাস্তবায়ন করা সম্ভব নয়। এই বিষয়ে যদি কেউ কোনো ধরনের মত সৃষ্টি করার চেষ্টা করে, অবশ্যই বিএনপি বসে থাকবে না, তাদের বিরুদ্ধে অবশ্যই বিএনপি ব্যবস্থা গ্রহণ করবে। সকল অপপ্রচারের ব্যাপারে জনগণকে সজাগ থাকার আহ্বানও জানান বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। জুড়ে বসিনি, আমরা আপনার নির্বাচন করেছি, সেই নির্বাচনে 300টা আসনের মধ্যে 213টা আসন আমরা পাইছি, 2/3 মেজরিটি, তাই না? সুতরাং আমাদেরকে ধমক দিয়ে লাভ নাই। আমরা 17টা বছর আন্দোলন করেছি, জেলে গেছে, জুলুম কেটেছি, মিথ্যা মামলা হয়রানি হয়েছি। আমাদের মানুষেরা গ্রামে গঞ্জে ধান খেতে লুকিয়েছিল, পালিয়েছিল, শীতের দিনে আম গাছের উপরে দিন কাটিয়েছে, তাই না? আমাদের ঠাকুরগাঁতে 13 জন শহীদ হয়েছে। 24শে জুলাই, 5 আগস্ট, ওই সময়টাতে আমাদের অসংখ্য ছেলে মেয়ে এখানেও আপনার শহীদ হয়েছে, আহত হয়েছে। তো আমাদেরকে ওই ভয় দেখায় লাভ নাই। আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় ছিলাম তো আমরা, ঠিক না? তো আমি ভাই পরিষ্কার করে বলতে চাই, এই যে আমরা দিচ্ছি বরাদ্দ, মসজিদ মাদ্রাসায় যে দিচ্ছি, কখনো একবার চিন্তা করি না যে কোন দল করে, বিএনপি করে না, জামাত করে, আমরা দেখি না। আমার এলাকার লোক, আমি সবাইকে দেব, ঠিক? ওইখানে আমরা ভাগ করি না। আমাদের মন্দিরে মসজিদ মন্দিরগুলোতে বা শ্মশানঘাটে আমরা সেটা করি না। দুঃখজনকভাবে এই দলটা ধর্মভিত্তিক রাজনীতি করতেছে। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় অপরাধ বেড়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। 6 দিনের মালয়েশিয়া সফর থেকে ফিরে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য জনগণকেও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেন। এ সময় গোলাম পরোয়ার আরও বলেন, ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর হাট, বর্জ্য ব্যবস্থাপনা ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করার উদ্যোগ নিতে হবে সরকারকে। পরিকল্পিতভাবে একটা চক্র কিন্তু দেশকে অস্থিতিশীল করে তুলছে। ল এনফোর্সিং এজেন্সির যে কর্তব্য পালনে তাদের যে নির্লজ্জ ব্যর্থতা, সেগুলোর ব্যাপারে আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এই ব্যর্থতা জনগণ তো মানতে পারে না, অনেক নিষ্ঠুরতা নৃশংসতা চলছে। এই জন্য আমরা দেশবাসীকে সচেতন থাকতে বলবো। সরকারের একটা বিরাট দায়িত্ব, আমরা বিরোধী দল হিসেবে এই আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা এবং সহযোগিতা রাখবো ইনশাআল্লাহ। রাজধানীর কোথাও কোনো মব হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার মোসলেউদ্দিন আহমদ। মব সহিংসতার বিরুদ্ধে ডিএমপির জিরো টলারেন্স তুলে ধরে তিনি বলেন, যেখানেই মব সেখানেই প্রতিরোধ করবে পুলিশ। সন্ত্রাসী চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলেও সবাইকে সতর্ক করেন ডিএমপি কমিশনার। সম্প্রতি রাজধানীর শাহালি মাজারে হামলার ঘটনায় জড়িত কয়েকজন ধরা পড়লেও এখনও কাটছে না মব আতঙ্ক। স্থানীয়রা বলছেন, মব করে গান থামানোর নামে হামলা করে একটি চক্র। মব সহিংসতার বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা জানালেন নতুন ডিএমপির কমিশনার মোসলেউদ্দিন আহমদ। বুধবার প্রথম মিট দ্য প্রেসে এমন করা হুঁশিয়ারি দেন তিনি। দৃঢ়চিত্তে বলতে চাই যে মব কালচার হবে না ঢাকা শহরে, এবং যদি কেউ মব কালচার করার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। শুধু মব বন্ধ নয়, রাজধানীতে কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও সন্ত্রাস সহ অপরাধের সব অলিগলি বন্ধ করতে চান নতুন কমিশনার। 1 মে থেকে আমাদের যে বিশেষ অভিযান চলছে, এই বিশেষ অভিযানে
আমাদের এ পর্যন্ত 206 জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেফতার করেছি এবং তালিকার বাইরে আমরা 401 জনকে গ্রেফতার করেছি এবং মাদক কারবারিকে আমরা গ্রেফতার করেছি 847 জন, ছিনতাইকারী, সন্ত্রাসী এদেরকে আমরা গ্রেফতার করেছি 670 জন। টোটাল আমাদের 2024 জন এ পর্যন্ত আমরা গ্রেফতার করেছি। থানাগুলোর সেবার মান নিয়েও কথা বলেন ডিএমপি প্রধান। জানান, দালালদের অস্তিত্ব যেমন থাকবে না, তেমনি অভিযোগ উঠলে ছাড় পাবে না কোনো কর্মকর্তাও। থানা হবে জনবান্ধব, সেবাবান্ধব এবং থানায় কোনো দালালের অস্তিত্ব থাকবে না। সেবাবান্ধব পুলিশিং, এই পুলিশিংয়ে যদি বাধাগ্রস্ত হয় কোনো থানার কোনো অফিসারের কারণে, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। মহানগর পুলিশ প্রধান বলেন, বিগত সরকারের আমলে গড়ে ওঠা ব্যাটারি চালিত রিকশার সিন্ডিকেটের দৌরাত্ম্য পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা অসম্ভব। পুলিশ অহর্নিশ কাজ করে যাচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ হত্যায় মূল অভিযুক্ত সোহেল রানা 164 ধারায় জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় 3 জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবার। ধর্ষণের পর রামিসাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। শৈশবের দুরন্ত রামিসা এখন নীরব, নিথর। সারাদিন হই হুল্লোড় আর খেলাধুলায় বাড়ি মাতিয়ে রাখা 8 বছরের শিশু এখন শুধুই স্মৃতি। বই খাতা নিয়ে আর যাবে না প্রিয় স্কুলে, ফিরবে না আর মায়ের কোলে। স্কুলে পাঠাতে রামিসাকে মঙ্গলবার সকাল 10:30টার দিকে খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে একই ভবনের উল্টো দিকের ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের স্যান্ডেল দেখে কলিং বেল চাপেন তিনি, কিন্তু ভেতর থেকে সাড়া দেয়নি কেউ। পরে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি চালায় রামিসার পরিবার। ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার রুমের খাটের নিচে পাওয়া যায় মাথাবিহীন মরদেহ। পরে ফ্ল্যাটটির বাথরুম থেকে উদ্ধার করা হয় রামিসার খণ্ডিত মাথা। স্ত্রী স্বপ্নার সহায়তায় ফ্ল্যাটের গ্রিল কেটে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল। স্বপ্নাকে জিজ্ঞাসাবাদে মেলে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে, হত্যার আগে পাশবিকতার শিকার হয় রামিসা। পরে নারায়ণগঞ্জ থেকে সোহেলকে গ্রেফতার করে পুলিশ। রামিসা হত্যায় সোহেল, স্বপ্না ও অজ্ঞাত একজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবার। আমরা প্রাথমিকভাবে সেটি মনে করেছি যে ধর্ষণের পরেই তার বাচ্চাটি হত্যা করা হয়েছে এবং সেটি তার আলামত সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং সেখানে রিপোর্ট পাওয়া গেলেই নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি যে মূল ঘটনাটি ঘটিয়েছে 1 নম্বর আসামি জাকির হোসেন। এ ঘটনায় শোকে বিহ্বল পুরো দেশ, সামাজিক যোগাযোগ মাধ্যম। জড়িতদের শাস্তির দাবিতে সোচ্চার সব শ্রেণীর মানুষ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 1 বছরে দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে 27%। বিচার চেয়ে উল্টো অভিযুক্তের হাতেই লাঞ্ছিত হচ্ছেন ভুক্তভোগী। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় অনেক সময় নষ্ট করা হচ্ছে আলামত, প্রমাণ ও সাক্ষী। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিচারিক দৃষ্টান্ত স্থাপন করা না গেলে কমবে না ধর্ষণ প্রবণতা। পাফেল আমিনের তোলা ছবিতে এম.এ. আজিমের রিপোর্ট। বাংলাদেশ থেকে আমি ধর্ষণের বিচার চেয়ে অন্যায় করছি, আমার জীবন শেষ। নিজের উপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের প্রায় 3 বছর পেরিয়ে গেলেও এখনও বিচারের আশায় এক ভুক্তভোগী। শুধু ধর্ষণ নয়, মারধরও করা হয় তাকে। নির্যাতিত নারীর দাবি, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় মামলা পর্যন্ত নেয়নি থানা পুলিশ। আপনি হচ্ছে আমার এই যে মামলাটা নিচ্ছেন না, আপনার যা কথা আপনি ভুলে যান, যেটা বলা লফুলি যেটা বলেন। পরে আদালতে মামলা করলে তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। তদন্তকারী কর্মকর্তা 20,000 টাকার বিনিময়ে মামলা প্রত্যাহারের প্রস্তাব দেন ভুক্তভোগীকে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে আসামি মাহমুদুল হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলার চার্জশিট দেয় সিআইডি। চার্জশিটের পরেও প্রধান অভিযুক্ত মাহমুদুল হাসানকে একদিনের জন্য যেতে হয়নি জেলে। উল্টো আদালতের বারান্দায় ভুক্তভোগী নারীকে মারধর করছে অভিযুক্তরা। আজকে 2টা বছর ধরে আমি একটা মামলা লড়তেছি। এই 2 বছর পরে গিয়ে আমার কতটুকু প্রমাণপত্র রয়ে গেছে? প্রমাণ কি আজীবন থেকে যায়? তবে সব অভিযোগ অস্বীকার করে উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগ মাহমুদুল হাসানের। উনি যে এগুলো
মিথ্যাচার করতেছে, হয়রানি করার জন্য, আমাকে হ্যারাসমেন্ট করার জন্যই করতেছে। হ্যাঁ, ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতা নিয়ে কাজ করা নারী পক্ষ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের আইনজীবী কামরুন নাহার। তার মতে, ধর্ষণের শিকার বেশিরভাগ নারীর জীবনের গল্পটাই একই রকম। একজন নির্যাতনের শিকার হওয়া মানে তার দোষ নয়, তাকে দোষারোপ করা নয়, তাকে আমরা আরও কি করে সমাজে একত্রীকরণ করব, একীভূত করব, সে ব্যাপারে কাজ করাটা খুব জরুরি। পুলিশের তথ্য বলছে প্রতি বছরই বাড়ছে ধর্ষণের মতো অপরাধ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দ্রুত বিচারের নজির তৈরি করতে না পারলে এ ধরনের অপরাধ কমানো সম্ভব নয়। কোনো নারীকে ধর্ষণ করে কিছু হয়েছে এই সংখ্যা চারপাশে তাকালে অল্প কয়েকটা, আর হয়নি এই সংখ্যা ভুরি ভুরি, অসংখ্য উদাহরণ আছে। তো একজন ধর্ষণ মনস্ক পুরুষ অথবা এই ধর্ষণের মনস্তত্ত্ব ধারণ করেন, তিনি তো এই প্রসঙ্গগুলোকে বিবেচনা করে এই অপরাধের সাথে তিনি সম্পৃক্ত হন। তো আমরা যদি বিচারের উদাহরণ তৈরি করতে পারতাম, তখন এই ধরনের অপরাধগুলো আসলে বন্ধ হতো। শুধু 2025 সালেই সারা দেশে ধর্ষণ মামলা হয়েছে 7068টি। খেলার মাঠ থেকে এভারেস্ট, সর্বত্রই বিজয় নিশান ওড়াচ্ছে নারীরা। তবে ধর্ষণ আর সহিংসতা নারীর জন্য প্রধান প্রতিবন্ধকতা, যা দূর করা না গেলে নারী শুধু তার অধিকার হারাবে না, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নও পিছিয়ে পড়বে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনশ্রী এলাকার মাদ্রাসার টয়লেট থেকে 10 বছর বয়সী ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত 11:30টার দিকে বনশ্রী সি ব্লকের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। রামপুরা থানার উপপরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে মাদ্রাসার টয়লেট থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। হাম ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেল আরও 6 শিশু। হাসপাতালে ভর্তি হয়েছেন 1408 জন। টিকা নেয়ার পরও আবারও আক্রান্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। হামের সঙ্গে নানা শারীরিক জটিলতায় দিশেহারা অভিভাবক। নতুন সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতায় প্রান্তিক পর্যায়ে জোরালো প্রচারণার তাগিদ চিকিৎসকের। টিকা কার্যক্রমে বেসরকারি সংস্থা ও এনজিওকে যুক্ত করার পরামর্শ তাদের। 14 মাসের আফিফা 2 মাস আগেই দ্বিতীয় দফায় হয়েছে তালুর অস্ত্রোপচার। ঈদের পর আবারও যাওয়ার কথা অপারেশন থিয়েটারে, তবে এর মাঝেই হামের থাবা, নিতে পারেনি টিকাও। সন্তানের অসহ্য যন্ত্রণায় দিশেহারা মা। ছোট ছোট র্যাশ হয়ে হামের মতো হয়েছে, আস্তে আস্তে পুরো শরীর ছড়ে গেছে, এখনো তাকাইতেও পারে না, কোনো কথাও বলতে পারে না, বসতেও পারে না। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুও আগে পায়নি টিকা। যারা সম্প্রতি নিয়েছে তাদের কেউ কেউ আবার আক্রান্ত হচ্ছে। বাবুর বাপেরা বলতেছে আছে আল্লাহ রহমতে দেহ যদি সমস্যা যদি না হতে দেওয়া লাগতো না, সমস্যা যদি হতে তো দেওয়া লাগবো। কাজে কামে আসছিলাম তো এই কারণে আর আলিশ করে টিকা দেয়নি। জানতাম না যে টিকা দেয়, যদি জানতাম তাহলে বাসায় এসে টিকাটা দিতাম। হামের টিকা দেয়নি জন্য এখন এই অবস্থা। ডাক্তার বললো যদি হামের টিকা দেওয়া থাকতো তাহলে হতো না। চিকিৎসকরা বলছেন, বর্তমানে হাসপাতালে আসা বেশিরভাগ রোগীদের অবস্থাই জটিল। নতুন করে সংক্রমণ ঠেকাতে প্রান্তিক পর্যায়ে টিকা কার্যক্রম জোরালো করার তাগিদ দেন তারা। কমপ্লিকেটেড মিজেল যেগুলি বা যেগুলি নিউমোনিয়া ডেভেলপ করতেছে বা ডায়রিয়া, এনকেফালাইটিস, এই রোগীগুলো রেফার্ড কেসগুলো আমরা বেশি পাচ্ছি। সাধারণত নতুন আক্রান্তের হার আগের চেয়ে কম। গভর্নমেন্ট ছাড়াও মসজিদে, বিভিন্ন পাড়া মহল্লায়, বিভিন্ন সামাজিক সংগঠন, এদেরকেও আমরা উদ্বুদ্ধ করতে পারি টিকার ব্যাপারে। গত 2 মাসে হাম ও উপসর্গে দেশে 450-র বেশি মৃত্যু হয়েছে, আক্রান্ত প্রায় 60,000। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ আগুন। এসি বিস্ফোরণের শব্দ আর ধোঁয়ায় কুণ্ডলিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তড়িঘড়ি করে নামতে গিয়ে অক্সিজেন মাস্ক খুলে আইসিইউ রোগীর মৃত্যু হয়েছে। 3য় তলার জানালা দিয়ে নামতে গিয়ে আহত হন 2 নার্স সহ 4 জন। সোয়া 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। বুধবার সকাল 6টা হঠাৎ আগুন লাগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ, ছড়িয়ে পড়ে আতঙ্ক।
মূল ভবনের তৃতীয় তলায় পোস্ট অপারেটিভ রুমের পাশের স্টোর রুমের আগুনে এসি বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন রোগী, স্বজন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। নিরাপদে সরিয়ে আনা হয় পোস্ট অপারেটিভ ও আইসিইউ রুমে থাকা রোগীদের। এ সময় তাড়াহুড়া করে বের হতে গিয়ে অক্সিজেন মাস্ক খুলে মারা যান এক নারী। শব্দের কারণে পুরা হাসপাতালের রোগীগুলোর নামে বাইরে চলে গেছে। যখন আমি আগুন দেখতে পাই তখন আমার রোগী নিয়ে আমরা সিঁড়ি দিয়ে বের হয়ে চলে আসছি। আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে বের হওয়ার সময় নিচে পড়ে আহত হন 2 নার্স সহ 4 জন। তাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দৌড়ে এসে কোনো রকম রোগীগুলো বের করেছি, পোস্ট অপারেটিভের রোগীগুলো বের করেছি, আইসিইউর রোগীগুলো বের করেছি। অক্সিজেন এনে দিচ্ছে, কিন্তু অক্সিজেন পরে ভেন সার্কিট আইসিইউ থেকে বের করে ওদের সাপোর্ট দেওয়া হয়েছে। সব রোগীগুলো বিভিন্ন জায়গায় শিফট করছিলাম, আমাদের একটা আইসিইউ আছে ওখানে শিফট করছিলাম। তখন ওরা নিজেরা সেই রোগীটা ভেন্টিলেটর থেকে নিয়ে নিচে ইমার্জেন্সি যখন গেছে, 3 তারিখ থেকে ইমার্জেন্সি যখন গেছে তখন ইমার্জেন্সি ওখানে মারা গেছে। সোয়া 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। তার আগেই আগুনে পুড়ে যায় পোস্ট অপারেটিভ রুম ও ওটির মূল্যবান চিকিৎসা সরঞ্জাম। 3 তলায় ওটি ভবনের পাশে ওখানে একটা স্টোর রুম আছে, স্টোর রুমের ভিতরে লক করা ছিল, ভিতরে আমরা ধারণা করছি বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগছে। এদিকে হাসপাতালের ক্ষতিগ্রস্ত ভবন তাৎক্ষণিকভাবে পরিদর্শন করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন ও ক্ষতিগ্রস্ত অপারেশন থিয়েটার দ্রুত চালুর নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। নতুন আরেকটা কমিটি এখন গঠন হয়েছে। আগামীকাল সন্ধ্যার আগে তারা কি কারণে আগুনের কাজটা ঘটলো এটা রিপোর্ট দেওয়ার জন্য বলেছি। যেহেতু এটা একটা ইমার্জেন্সি ব্যাপার, ওটির পাশে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এটাকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করব। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে গণপূর্ত বিভাগ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ওমানে গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসে মারা যাওয়া 4 প্রবাসী ভাইকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। স্থানীয় স্কুল মাঠে তাদের জানাজা পড়ান বেঁচে থাকা একমাত্র ভাই, যেখানে অংশ নেন হাজারো মানুষ। 4 ভাইয়ের এমন মৃত্যুতে শোকাহত স্বজন ও এলাকাবাসী। স্বপ্ন ছিল ওমান থেকে একসঙ্গে পরিবারের কাছে ফিরবেন 4 ভাই। ভাগ্যে নির্মম পরিহাসে 4 সহোদর আপন ঠিকানায় ফিরেছেন ঠিকই, তবে কফিন বন্দী হয়ে। মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী 4 ভাইয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। আনুষ্ঠানিকতা শেষে বুধবার ভোরে লাশ নেওয়া হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগরে গ্রামের বাড়িতে। 4 ভাইকে শেষবারের মতো দেখতে ভিড় করেন আশেপাশের হাজারো মানুষ। 1 ভাই 2 ভাই এরকম মারা যায়, কিন্তু এদের মৃত্যুটা মেনে নেওয়ার মতো না। খারাপ লাগে, সারগমা মানুষ মরে গিয়ে তখন আরো শরীরের ভিতরে একটা ডর গলে গিয়ে মেনে নেওয়া যায় না। আসলে আল্লাহ কিভাবে 7জন মানুষকে একের সাথে দুনিয়াতে চলার জন্য কলম। গাড়ির ভিতরে ব্রিজ পাকাতে মানে মানুষ মারা গেছে, এরকম ঘটনা স্যার আমরা শুনছি না। বুধবার সকালে হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে নিহত 4 ভাইয়ের জানাজা পড়ান বেঁচে থাকা একমাত্র ভাই। এরপর দাফন সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে। দ্রুত সময়ে মরদেহ দেশে ফেরত আনায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা। আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি, আমাদের মাননীয় এমপি মহোদয় যোগাযোগ করছেন এবং মৃত্যু পরবর্তী সময়ে এই প্রবাসীদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা ওনাদের খুব দ্রুত সময়ে সেগুলো আমরা স্বেচ্ছায় এবং স্বপ্রণোদিত হয়ে ওনাদের সাথে সেই কাগজপত্রগুলো গুছিয়ে আমরা দ্রুত সেগুলো দেওয়ার জন্য ব্যবস্থা করব। গত 12 মে রাতে ওমানের মুলাদা এলাকায় কেনাকাটা শেষে গাড়িতে ঘুমিয়ে পড়েন 4 ভাই। এ সময় এসির বিষাক্ত গ্যাসে মৃত্যু হয় তাদের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রক্তদান করে হাসপাতালে শিশুর মায়ের সঙ্গে গড়ে তোলে সখ্য। পরে অভিনব কৌশলে চুরি করে নিয়ে যায় 8 মাস বয়সী শিশুকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। সিসিটিভি ফুটেজ দেখে অপহরণের 5 ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় চোর চক্রের সদস্যদের। দীর্ঘ 5 ঘন্টা পর মায়ের কোলে ফিরল চুরি হয়ে যাওয়া 8 মাস বয়সী শিশু মিম্পা। প্রিয় সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা মা জিনুক আক্তার। পুলিশ 11টার দিকে আনে দিচ্ছে, অনেক ভালো লাগছে। আমি সবার জন্য দোয়া করছি আমার বাচ্চা আমার বুকে ফিরে হয়েছে। গত 13 মে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভাগ্নেকে ভর্তি করান জিনুক আক্তার। তার সঙ্গে ছিল 8 মাস বয়সী শিশু মিম্পা। এরপর থেকেই মিম্পার মা জিনুকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন চোর চক্র। 19 মে মঙ্গলবার দুপুরে হঠাৎই রক্তের প্রয়োজন হলে স্বেচ্ছায় রক্ত দেয় চোর চক্রের সদস্য হুমায়রা। পরে ভাত খেতে চান তিনি। মা জিনুক আক্তার ভাত আনতে গেলে মিম্পাকে নিয়ে পালিয়ে যায় হুমায়রা। তার সঙ্গে ছিল আরও 2 জন।
পরে 10,000 টাকায় বিক্রি করে দেওয়া হয় শিশুটিকে। মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। 5 ঘন্টা পর রাত 11টার দিকে চট্টগ্রাম নগরীর পাঠানটুলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় চোরচক্রে 3 জনকে আটক করা হয়। ডিরেক্টর অ্যাডমিন এবং ওখানকার প্রশাসন আমাদেরকে জানায় যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। 5 ঘন্টার মধ্যে আগ্রাবাদস্থ পাঠানটুলি এলাকা থেকে এই ভিকটিম যে মিম্পা আক্তার তাকে কিন্তু আমরা উদ্ধার করি এবং এই 3 জন আসামিকেও আমরা গ্রেফতার করতে সমর্থ হই। চোরচক্রের সদস্য হুমায়রা, সাহেরা ও শিল্পীর বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা হয়েছে নারী ও শিশু নির্যাতন আইনে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জামিনে বেরিয়ে ফের বেপরোয়া তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাইদ ওরফে মাদক সাইদ। চাঁদা না দিলে এই দলবল নিয়ে চাপাতি নিয়ে হামলা করছে সে। কিশোর গ্যাং দিয়ে ছিনতাই ডাকাতিও করাচ্ছে সাইদ। এতে আতঙ্কে রাজধানীর আদাবরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। পুলিশ বলছে সাইদ সহ চক্রের 8 সদস্যকে গ্রেফতারে অভিযান চলছে। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর আদাবরের শেখের টেকের 10 নম্বর সড়কের বালুর মাঠে ঢুকছে 3টি মোটরসাইকেল। চাপাতি ধরে রিকশা গ্যারেজ মালিকের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করে 9 সন্ত্রাসী। টাকা দিতে অস্বীকার, গ্যারেজ ভাঙচুর করে তারা। 11ই মে সিসি ক্যামেরায় ধরা পড়ে এ দৃশ্য। শেখের টেক ইউনিট বিএনপি অফিসও ভাঙচুর করে একই দল। ভেঙে ফেলা হয় বিভিন্ন জিনিসপত্র। এমব্রয়ডারি কারখানাতেও হামলা করে সন্ত্রাসীরা। বন্ধ গেট খুলতে চাপাতি দিয়ে কোপায় তারা। এলাকায় একের পর এক হামলায় আতঙ্কে ব্যবসায়ীরা। চাই যে এখান থেকে টাকা পয়সা নিয়ে জানি চলতে পারে, আমরা দেই না, কারণ ওদেরকে দিব কেন? ওরা তো আর এখানে এটার মালিক না। 5-6 জন খারায়া এখানে ছিল, 8-10 জন খারা আমার গেজে ঢুকে আমার কাছে 80,000 টাকা নিয়ে গেছে। চাঁদা না পেয়ে চাপাতি দিয়ে কুপিয়ে রিকশার গ্যারেজ, এমনকি বিএনপি অফিস ভাঙচুর করেও ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে কেন ভাইরাল হলো, সে কারণে ভুক্তভোগীদের এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা। এ ঘটনায় জড়িতরা দ্রুত গ্রেফতার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। শুধু ব্যবসা প্রতিষ্ঠানই নয়, ব্যাটারি চালিত রিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগও আছে গ্যাংটির বিরুদ্ধে। গণভবনের লগের রুট থেকে নিছে, আজকে গাড়ি হারাইছে 7 মাস হয়েছে। আদাবরে শুধু চাঁদাবাজি নয়, ছিনতাই, চুরি, ডাকাতিও ঘটছে নিয়মিত। সম্প্রতি মনসুরাবাদে এমব্রয়ডারি কারখানার সিসিটিভি ক্যামেরার তার কেটে তালা ভেঙে লুটপাট করে দুর্বৃত্তরা। তালা ভাঙার পর যখন তালা গেট খুলতে পারে নাই, তখন গেটটা ভাঙছে। মিটার তার তোর যা আছে, যে মানে মেশিনের যে কম্পিউটার, মনিটর, এগুলি পাসপোর্ট অনেক কিছু নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বলছে শেখের টেকের হামলায় নেতৃত্ব দেয় হেলমেট পরিহিত সাইদ ওরফে মাদক সাইদ। চাপাতি হাতে চাঁদা দাবি করা ব্যক্তি আমির ওরফে অ্যালেক্স আমির। চাপাতি হাতে লাল টি শার্ট পরা ব্যক্তির নাম পিকআপ রুবেল। এছাড়াও হামলায় অংশ নেন মাওরা সোহেল, শিকদার লিটন, রফিকুল, শাহিন ও আরিফ। এর ভিতরে 2 জনকে চিনা গেছে। 2 জনের ভিতরে একজন হচ্ছে আমির, আরেকজন হচ্ছে পিকআপ রুবেল। পুলিশ বলছে সম্প্রতি জামিনে বেরিয়ে ফের চাঁদাবাজি শুরু করেছে তালিকাভুক্ত সন্ত্রাসী সাইদ। বেশ কয়েকজনকে আমরা আইডেন্টিফাই করেছি। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এই যে চক্রটা যারা এখানে এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সাইদ গ্যাংয়ের তৎপরতা বন্ধে এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভুয়া প্রকল্প দেখিয়ে লুটপাট সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সংস্থাটি বলছে, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর 10 বছরে ভুয়া প্রকল্প আর অনিয়মের মাধ্যমে পিডিবিকে রীতিমতো একটি লুটপাটের সিন্ডিকেটে পরিণত করেছিলেন। আর দুর্নীতির এই সাম্রাজ্যে বিপুর বিশ্বস্ত সহযোগী ছিলেন পিডিবির 4 সাবেক চেয়ারম্যান সহ 13 শীর্ষ কর্মকর্তা। আওয়ামী শাসনামলে বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, ঘুষের বিনিময়ে কাজ সহ হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। সংস্থাটি খুঁজে পায় সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাত ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিতে গড়ে উঠেছিল এক মাফিয়া চক্র, যারা প্রত্যেকেই গড়েছেন অঢেল সম্পদ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনেকগুলো অনিয়ম দুর্নীতির অভিযোগে অনুসন্ধানগুলো অনেকগুলো একাধিক অনুসন্ধান চলমান। ওনাদের মূলত 13 জনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা অভিযোগ ছিল। সেই অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে আজকে উনি তার কাগজপত্র জমা দিয়ে গেছেন। গেল ফেব্রুয়ারিতে পিডিবির সাবেক চেয়ারম্যান খালেদ মাহবুব, মাহবুবুর রহমান, বেলায়েত হোসেন, আলমগীর কবির সহ প্রকৌশলী পরিচালক মিলিয়ে 13 কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক, যার অংশ হিসাবে নথিপত্র সহ ডাকা হয় সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে। তথ্য পেতে বিভিন্ন দফতরে পাঠানো হয় চিঠি। পিডিবির অনিয়মের দুর্নীতির অভিযোগে যে অনুসন্ধান চলছে, উনি অনুসন্ধানকারী কর্মকর্তা
বিভিন্ন দপ্তরে পত্র প্রেরণ করেছেন, ওনার কাছে তথ্য চেয়েছে, তার কাগজপত্র দিয়ে গেছেন। আর অনুসন্ধানের প্রেক্ষিতে অনুসন্ধানকারী কর্মকর্তা পরবর্তী প্রতিবেদন দাখিল করবেন কমিশনে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক ডিবি প্রধান হারুনা রশিদের স্ত্রী শিরিন আক্তারের আয়কর নথি জব্দ করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার শুরু হলো বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানি। সকালে আয়োজিত শুনানিতে পাইকারি বিদ্যুতের দাম 21% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয় পিডিবি। তবে এর তীব্র বিরোধিতা করে উল্টো দাম কমানোর দাবি তোলেন অংশীজনরা। বলেন, বিদ্যুৎ জ্বালানি খাতে লুটপাটের দায় চাপানো হচ্ছে গ্রাহকের ওপর, তাই কোনো অজুহাতেই বিদ্যুতের দাম বাড়ানো যাবে না। দাম বাড়ালে তার প্রভাব পড়তে পারে সব খাতে, অসন্তোষ বাড়বে জনমনে। এনার্জি রেগুলেটরি কমিশন আইনের বিভিন্ন জ্বালানি আর নিত্যপণ্যের বাড়তি ব্যয়ের মধ্যে এবার বিদ্যুতের দাম বাড়ানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। এর ফলে প্রাথমিক জ্বালানি আমদানি সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে বিদ্যুতের পাইকারি দাম ইউনিট প্রতি 1.5 টাকা বা 21% বাড়ানোর প্রস্তাব তুলে ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। শুনানিতে সংস্থাটির চেয়ারম্যান জানান, দাম না বাড়ালে আগামী অর্থ বছরে সম্ভাব্য ঘাটতি 65,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। তথ্যপত্র এবং বর্তমান বৈশ্বিক ও আভ্যন্তরীণ আর্থিক বিষয় বাস্তবতা বিবেচনা করে এটির যৌক্তিক এবং সময় উপযোগী বাল্ক ট্যারিফ নির্ধারণ করার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়ার ঘোর বিরোধিতা করেন রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সহ অংশীজনরা। তাদের মতে লুটপাটের দায় চাপানো হচ্ছে গ্রাহকের কাঁধে, উল্টো দাম কমানোর দাবি উঠে শুনানিতে। দাম কমানো সম্ভব পথ আমরা প্রদর্শন করব। মূল্যহার পরিবর্তনের নামে বৃদ্ধির কোনোটাই গ্রহণযোগ্য না। সুতরাং পিডিবির এই প্রস্তাব 100% অগ্রহণযোগ্য, যেহেতু তারা জনগণের কোনো স্বার্থ দেখে না। বিদ্যুতের দাম বাড়ালে ডিজাস্টার হবে না? ভর্তুকির টাকা যায় কোথায় সেই হিসাব তো আপনারা দেন নাই। ভর্তুকির টাকা যে ক্যাপাসিটি চার্জে যায় সে কথা তো বলেন না। বিদ্যুতের দাম বাড়ালে বহুমুখী প্রভাবের শঙ্কাও তুলে ধরেন উদ্যোক্তা সহ অংশীজনরা। যদি এই মূল্য আবার বৃদ্ধি করা হয়, আন্তর্জাতিক বাজারে কম্পিটিটিভনেস হারাবো। শুনানির এক পর্যায়ে বিদ্যুৎ খাতে খরচ কমাতে পিডিবিকে তাগিদ দেন নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির চেয়ারম্যান। দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন আছে। অধিকতর খরচ যেখানে হচ্ছে এই খরচটা কমে আসবে এবং নিঃসন্দেহে এটা জনগণের উপর যে বোঝা এটা কমবে। শুনানির দ্বিতীয় পর্বে বিকেলে ইউনিট প্রতি বিদ্যুতের সঞ্চালন চার্জ 19 পয়সা বা 60% বাড়িয়ে 49 পয়সা করার প্রস্তাব উত্থাপন করে পাওয়ার গ্রিড বাংলাদেশ। বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের উপর গণশুনানি হবে। শুনানির 60 দিনের মধ্যে আদেশ দেওয়ার বিধান আছে এনার্জি রেগুলেটরি কমিশন আইনে। গণশুনানিতে অংশগ্রহণকারী ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। আধিপত্যবাদের বিরুদ্ধে এক হয়ে লড়াইয়ের ঘোষণা শি পুতিনের। বেজিংয়ে রুদ্ধদ্বার বৈঠক। রাশিয়া চীন সম্পর্ক অভূতপূর্ব পর্যায়ে পৌঁছানোর দাবি, কয়েকটি চুক্তি সই। রাজধানীর বাইরে জমজমাট কোরবানির পশুর হাট, ক্রেতাদের নজর মাঝারি আকারের গরুর দিকে। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। এই মুহূর্তে নওগাঁর মাতাজি হাটে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। রকি, দরজায় করা নাড়ছে কোরবানি ঈদ। তৃণমূল খামারিরা এই মুহূর্তে তাদের লালন পালন করা পশুগুলো হাটে তুলছেন। স্বাভাবিকভাবে এই পশু কিনতে কিন্তু দূরের ব্যাপারীর উপস্থিতিও একেবারে পর্যাপ্ত আমরা লক্ষ্য করছিলাম। দুপুরের পর থেকে একটা জমজমাট কারবার এবং এই মুহূর্তে হাটে ক্রেতা বিক্রেতার এই সরব উপস্থিতিতে দরদাম হাঁকা হচ্ছে। আসলে প্রান্তিক খামারিরা তাদের কাঙ্ক্ষিত দরের জন্য আসলে একটা প্রত্যাশা করছেন, অন্যদিকে যারা ব্যাপারী তারাও কিছুটা দর করছেন। একটা নির্ধারিত ছক এঁকে তারা যেন দরটা তাদের নাগালের মধ্যে এলে তবেই তারা কিনছেন। আমরা দেখেছি যে দুপুর পর থেকে যারা গরু কিনেছেন তারা বলছেন এবার তুলনামূলক বিগত বছর কিছুটা কম দরে পেয়েছেন। অন্যদিকে যারা খামারি তাদের দিক থেকে কিছুটা অভিযোগ করা হচ্ছে এবার গোখাদ্যের বাড়তি দর হলেও আসলে সেই তুলনায় হাটগুলোতে কিন্তু গরুর কাঙ্ক্ষিত দাম তারা পাচ্ছেন না। সব মিলিয়ে পরস্পর বিরোধী এরকম বক্তব্য রয়েছে। তবে আমরা দেখেছি যে প্রায় 80,000 থেকে 1 লাখ বা 1.5 লাখ টাকার গরু কেনা বেচা হয়েছে। বেশিরভাগ গরু দরের জায়গাটায় আমরা দেখছিলাম যে আসলে 35 বা 32,000 টাকা মন, এরকম একটি হিসেব কষে এখানে গরু কিনছেন। তবে দৃষ্টিনন্দন যেসব গরু রয়েছে, বিশেষ করে দেখতে যেন ভালো শিং, কালার
এই গরুগুলোর দরের জায়গাটায় কিন্তু একটু বাড়তি তারা হাঁকছেন এবং এখানকার আমরা বাজার ব্যবস্থাপনায় দেখেছি যে এই অঞ্চলের যে বড় একটি কারবার হয়ে থাকে গরুর, বিশেষ করে পশু কেনাবেচা, এই হাটে আজকে কিন্তু এই অঞ্চলের সর্বোচ্চ পরিমাণে গরুর উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং এখানে জেলা প্রাণী সম্পদ বলছে যে প্রায় 8 লাখ কুরবানির পশু কিন্তু এবার চলতি মৌসুমে এই নওগাঁ জেলায় শুধু লালন পালন করা হয়েছে কুরবানি ঈদকে ঘিরে এবং প্রায় 39,500 গোখামার রয়েছে। এই গোখামার থেকে কিন্তু প্রান্তিক হাটগুলোতে কিন্তু তোলা হচ্ছে গরু এবং প্রায় 3,000 কোটি টাকার একটা কারবারের আশা করছেন জেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে। যেহেতু আরো 1 সপ্তাহ সময় রয়েছে, এই সপ্তাহের মধ্যে একটা সার্বিক বাজার ব্যবস্থাপনা আরো কেনাবেচা হবে এমন প্রত্যাশায় কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে আমরা লক্ষ্য করছি। এই ছিল সার্বিক নওগাঁ পশুর হাটের গরু কেনাবেচার খবর। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। জলবায়ু সংকট মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী বলেছেন, পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি সব অংশীজনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সকালে রাজধানীর একটি হোটেলে সুন্দরবন রক্ষা সংক্রান্ত এক প্রকল্পের সূচনা কর্মশালায় আব্দুল আওয়াল মিন্টু বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে খাল খনন, বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি চলমান, যা পরিবেশ ও প্রাণ প্রকৃতি রক্ষায় ভূমিকা রাখছে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সরকার সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অতীতে অনিয়ম থাকলেও বিএনপি সরকার গঠনের পর সুন্দরবনের দস্যুতা নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি। শুধুমাত্র একটি সংরক্ষণ প্রকল্প নয়, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, জীববৈচিত্র্যের অবক্ষয় এবং প্রাকৃতিক সম্পদের উপর বাড়তি চাপের কারণে সুন্দরবন আজ নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন। ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধার শুধু পরিবেশগত দায়িত্ব নয়, এটি দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার জন্যও একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। অতিরঞ্জিত আর্থিক প্রতিবেদনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, জবাবদিহিমূলক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে বর্তমান সরকার। অতিরঞ্জিত আর্থিক প্রতিবেদন তৈরি করে শেয়ারবাজার, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি করেছে কিছু অডিট ফার্ম। এতে ঝুঁকিতে পড়েছে পুরো অর্থনৈতিক ব্যবস্থা। বুধবার রাজধানীর একটি হোটেলে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিটে উঠে আসে এ বিষয়। আর্থিক প্রতিবেদনে ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়া থেকে প্রতিষ্ঠানগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিজেএমএ সভাপতি। বায়ার ওই সমস্ত কোম্পানির সাথে ব্যবসা করতে চায় যাদের অ্যাকাউন্টিং স্বচ্ছ, আর যারা ফ্যাব্রিকেটেড অ্যাকাউন্টস তৈরি করে ব্যবসার দিকে সামনের দিকে এগোতে চায় তারাও খুব বেশি এগোতে পারবে বলে আমি মনে করি না। একই সাথে আমরা চাই পলিসি মেকাররা এমন পলিসি করবেন যেটা বাস্তবায়নযোগ্য। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, অতিরঞ্জিত তথ্য দেওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা, এতে ভুগছে অর্থনীতি। ভুয়া আর্থিক প্রতিবেদন দেখে হাজার হাজার মানুষ পুঁজিবাজারে টাকা হারিয়েছে। পরে দেখা গেছে যে সেই কোম্পানিগুলোর প্রকৃত অবস্থা একেবারেই অন্যরকম। ভুয়া ভ্যালুয়েশন অথবা আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ব্যাংক বড় বড় ঋণ দিয়েছে, পরে ঋণ খেলাপি হয়েছে, ব্যাংক পড়েছে সংকটে। ভুল তথ্য দিলে কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেছেন, জবাবদিহিমূলক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরি করতে কাজ করছে বর্তমান সরকার। ইকোসিস্টেমটা এটা অলমোস্ট ভেঙে গেছে, আমাদেরকে স্বীকার করতে হবে। যে এই ধরনের ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন হয়েছে, নট জাস্ট ব্যাংকিং সেক্টর, সব জায়গাতে। আমরা একটা ইকোনমিক সিস্টেমের দিকে যেতে চাই বর্তমান সরকার, যেখানে টোটাল ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। দুর্বল আর্থিক প্রতিবেদন ব্যাংকিং খাত, কর ব্যবস্থাপনা ও অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে বলেও মত দেন বক্তারা। সরকারের একটা এত বড় কাজ। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দুর্যোগে আরও কোণঠাসা হচ্ছে প্রান্তিক মানুষ। তাদের টিকিয়ে রাখতে সামাজিক সুরক্ষায় আসন্ন বাজেটে বরাদ্দ বাড়ছে 14,000 কোটি টাকা। দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমাতে মৌসুম ভিত্তিক সহায়তা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এসএম সালাউদ্দিনের ক্যামেরায় সেলিয়া সুলতানার প্রতিবেদন। হাওরের বাতাসে এখন পচে যাওয়া ধানের গন্ধ, তার মধ্য থেকে শেষ শস্য দানাটি বাঁচিয়ে কৃষক নূর হোসেনের আপ্রাণ চেষ্টা ঘরে তোলার। আমার জীবন শেষ, 2000 টাকা লুজমনি দিয়ে কাটাইছি,
উত্তর আর উপকূলের কর্মহীন কৃষক পরিবারের গন্তব্য হয় শহর। সর্বস্ব হারিয়ে যে শহরে পৌঁছে যেতে চান না রাবেয়া খাতুন, তাই ঝড় আসার আগেই নিজের পুরনো কাপড়ে আগুন জ্বালিয়ে সারা রাত ধরে ধান সিদ্ধ করে দুটো দানা বাঁচানোর চেষ্টা। এমন পরিস্থিতিতে বাজেটে যদি এসব মানুষের জন্য অঞ্চলভিত্তিক মৌসুমি সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেক্ষেত্রে এসব অঞ্চলের মানুষ অন্তত তাদের নিজেদের ভিটে বাড়িতে টিকে থাকতে পারবেন। বাজেটে যেটা প্রথমেই করতে হবে যে একটা মূল্যায়ন করা, যে আমাদের প্রান্তিকতা কোন জায়গায় কখন হয়, কত লোককে এটা প্রভাবিত করে, করার পরে বরাদ্দটাকেও আমরা মৌসুম ভিত্তিক করতে পারি। চলতি অর্থবছর থেকে ১৪,০০০ কোটি টাকা বাড়িয়ে ২০২৬-২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা সম্প্রসারণে বরাদ্দ থাকছে ৩৫,৭০৮ কোটি টাকা। গুরুত্ব দেয়া হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মতো সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগ। যে মানুষটা সত্যিকার অর্থে সমস্যায় জর্জরিত তাকে চিহ্নিতকরণ করা হচ্ছে না ভালোভাবে, আর যে কারণে আমাদের সোশ্যাল প্রোটেকশনে যে পরিমাণ বন্টন হচ্ছে তার অর্ধেক বন্টনই আমরা ভুলভাবে বন্টন করছি। বিশালাকার ঋণ আর স্থবির অর্থনীতি নিয়ে শুরু করা বছরে অবকাঠামো থেকে উৎপাদনশীল মানব সম্পদ কাজে লাগানোর উপর জোর বিশ্লেষকদের। সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য বা তাদের বাড়িঘর বানানোর জন্য বা তাদের গাড়ি কেনার জন্য যদি ব্যয় করেন তাহলে তো হবে না, আপনার প্রোডাক্টিভ পারপাজে এটাকে ব্যয় করতে হবে। বিগত বছরের তুলনায় এবার বাজেটে খাতটির 18টি ক্যাটাগরিতে উপকারভোগী 1 কোটি বাড়িয়ে ধরা হয়েছে 3,63,00,000 মানুষকে। বরাদ্দ বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী, বয়স্ক ভাতা, সংখ্যায় বাড়ছে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সুবিধাভোগের সংখ্যা। প্রধান কর্মসূচিতে ফ্ল্যাগশিপ ছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচি, দারিদ্রতার সীমায় থাকা মানুষকে কর্মসংস্থানে জড়িত রাখা, মানব সম্পদ তৈরির পরিকল্পনা থাকছে মোটা দাগে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, কিশোরগঞ্জ। মোড়কজাতকরণ আইনের তোয়াক্কা না করে দেশে তৈরি ফেস ওয়াশ বাজারজাত করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এটিকে ভোক্তার সঙ্গে প্রতারণা হিসেবে দেখছে ক্যাব। আর আইন অমান্যকারীদের সর্বোচ্চ শাস্তির কথা বলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিএসটিআই বলছে ধীরে ধীরে কঠোর হচ্ছেন তারাও। বিশ্ব মেট্রোলজি দিবসে কামরুল হাসান সবুজের রিপোর্ট। সুসজ্জিত মোড়কে ভোক্তার হাতে যেসব পণ্য আসছে তা কতটা মানসম্পন্ন এমন সন্দেহ যেমন রয়েছে ক্রেতার, তেমনি তা কতটা আইন মেনে আসছে বাজারে রয়েছে সেই প্রশ্ন। অনেক প্রোডাক্ট বের হয়, অনেক ভেজাল, বড় বড় ব্র্যান্ড আছে, ভাবি যে ওরা অন্তত ভেজাল কিছু করবে না। বিএসটিআই লেখা থাকে, তো ওখানে এনশিওর হইতে পারে যে ঠিক আছে সিল মারা, তাহলে মানে অথেন্টিক। আইন মানছে নাকি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে দেশে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, তা বোঝার আগে দেখে আসি মোড়কজাতকরণ বিধিমালা 2021-এর 5 ধারা, যেখানে পরিষ্কারভাবে সব তথ্য লেখা ও অক্ষরের আকৃতির ক্ষেত্রে বাংলাকে প্রাধান্য দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। দেশি কোম্পানি, এটা তো বিদেশি না, বাংলা লিখতে হবে। এটা কোনো ব্যবসায়ীরা জানা নাই যে বাংলা না দেখা থাকার কারণে মামলা হতে পারে। যদি কোনো ফল থাকে ভোক্তা অধিদপ্তর আমাদেরকে বলবে যে না এটা বিক্রি করা যাবে না, তাহলে এটা আমরা উদ্যোগ করব। বিভিন্ন পণ্যের মধ্যে ফেস ওয়াশকে স্যাম্পল হিসেবে নিয়ে বাজার ঘুরে দেখে সময় সংবাদ। দেখা গেল অনেক প্রতিষ্ঠানই ক্রেতা আকর্ষণে যেভাবে ইংরেজিকে প্রাধান্য দিচ্ছে ঠিক সেভাবে গুরুত্ব নেই বাংলায়, যাকে আইনের লঙ্ঘন হিসেবে দেখছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। অভিযোগ আছে আইন অমান্য করায় নষ্ট হচ্ছে পণ্যের বিক্রয় প্রতিযোগিতা। বিএসটিআই যেন এই পণ্যগুলি অভিযানের মাধ্যমে বাজার থেকে এগুলোকে উঠেই নিতে বাধ্য করে কোম্পানিগুলোকে। দুই ধরনের, একটা হলো যে লাইসেন্স বাতিল, বা এটা তো বিএসটিআই আইন অনুযায়ী, কিন্তু সে প্রতারণা করেছে, সেই প্রতারণার জন্য কিন্তু ভোক্তা আইনেও ব্যবস্থা আছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে বাজারজাতকরণে আইনের ক্ষেত্রে কঠোর হচ্ছে সংস্থাটি, অন্যদিকে তৎপর হচ্ছে মোড়ক সনদ নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ সংস্থা বিএসটিআই। এই ধরনের যদি আপনার লুফল হচ্ছে মার্কেটে, তাহলে অবশ্যই এটা তুলে নেওয়ার ব্যবস্থা আছে। লটটাই কিন্তু আমরা ডিস্ট্রয় করে দেই বা তুলে নিয়ে আসি। এই অক্ষরের প্রাধান্যর বিষয়টা আমাদেরও নজরে এসেছে ছোট আকারের কিছুটা, তবে সেইটাকে আরও অধিক সংশোধন করার জন্য ইতিমধ্যে কিন্তু আমরা তাদেরকে নবায়নের ক্ষেত্রে এসে আমরা তাদেরকে রিমাইন্ডার দিয়েছি, বিধি মোতাবেক আপনাকে আরেকটু সমৃদ্ধ করতে হবে। একই সাথে বিএসটিআই বলছে আইনি মারপ্যাচে বিদেশি বাজার ধরতে দেশীয় প্রতিষ্ঠানের যেন কোনো সমস্যা না হয় সেদিকেও নজর রাখছে সংস্থাটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর।
রাশিয়া চীন সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থানের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান শি জিনপিং। বেজিংয়ে দুই নেতার রুদ্ধদ্বার বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা সহ 20টির বেশি চুক্তি সই হয়। চীনের রাষ্ট্রীয় সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের গ্রেট হল অব পিপলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেয়া হয়েছে রাজকীয় অভ্যর্থনা। স্থানীয় সময় বুধবার তাকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দেয়া হয় গার্ড অব অনার। পরে রুদ্ধদ্বার বৈঠকে বসেন দুই নেতা। দুই পরাশক্তির সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা সহ 20টির বেশি চুক্তিতে স্বাক্ষর করেন তারা। পাশাপাশি বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গঠনের লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্রও স্বাক্ষরিত হয়। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় দুই দেশের জ্বালানি সহযোগিতা। চীনে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন ভ্লাদিমির পুতিন। নতুন যুগে রাশিয়া ও চীনের ব্যাপক অংশীদারিত্ব আধুনিক বিশ্বের আন্তঃসরকার সম্পর্কের জন্য একটি মডেল। এটি সমতা এবং একে অপরের স্বার্থ বিবেচনার নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমাদের লক্ষ্য হলো রুশ ও চীনা জনগণের কল্যাণ এবং সমৃদ্ধি। চীন ও রাশিয়াকে একে অপরের কৌশলগত দুর্গ হিসেবে থাকার আহ্বান জানিয়েছেন শি জিনপিং। সব পর্যায়ে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। চীন উচ্চ পর্যায়ের উন্মুক্ত নীতি অব্যাহতভাবে সম্প্রসারণ করবে এবং রাশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে উন্নয়ন সুযোগ ভাগাভাগি করবে, যাতে সবাই মিলে মানব জাতির জন্য আরো ভালো ভবিষ্যৎ গড়ে তোলা যায়। আলোচনায় এমন একটি নতুন পাইপলাইন প্রকল্পও গুরুত্ব পেয়েছে, যা দিয়ে বছরে প্রায় 50 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস চীনে সরবরাহ করা সম্ভব হতে পারে। বিশ্লেষকদের মতে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার অর্থনীতি টিকিয়ে রাখতে চীনা বাজার এখন মস্কোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরে 2001 সালে স্বাক্ষরিত চীন রাশিয়া মৈত্রী চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্র চীন সহযোগিতার প্রেক্ষাপটে মস্কো ও বেইজিং এখন তাদের অংশীদারিত্বকে দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক জোটে রূপ দিচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সস্তা জনপ্রিয়তা নয়, পদ্মা ব্যারাজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের অঙ্গীকার। গাজীপুরে প্রধানমন্ত্রী। সীমিত সম্পদের সঠিক ব্যবহারে দেশকে উন্নত করার প্রত্যাশা। অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টায় কিছু দল, বলছে বিএনপি। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় দেশে বেড়েছে অপরাধ, অভিযোগ জামায়াতের। এবং এক বছরে ধর্ষণ বেড়েছে 27%। পল্লবীতে শিশু হত্যায় অপরাধ স্বীকার করে মূল অভিযুক্ত রানার জবানবন্দি। বনশ্রীতে মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। এ ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।